প্রাইম পাঠশালা ইনসাইটস থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক বাজারের ওয়ান অফ দ্য মোস্ট হিটেড ইস্যু, নট অনলি আন্তর্জাতিক বাজার, সেটার সাথে কানেক্ট করে বাংলাদেশি মার্কেটে সবচেয়ে বড় বর্তমান সময় হচ্ছে আলোচ্য যে বিষয়, সেটা হচ্ছে তেল। তেল নাই, তেল হচ্ছে শেষ হয়ে গেছে, বা আন্তর্জাতিক বাজারে যুদ্ধের কারণে তেলটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। তার জন্য সকলে এখন তেল হচ্ছে স্টক করে রাখতেছে। সো যে পাম্পগুলো আছে, বিশেষ করে হচ্ছে যে ইঞ্জিন চলে যেগুলা দিয়ে, আমাদের মোটর যান অর্থাৎ মোটর সাইকেল চলে, গাড়ি চলে, যে পেট্রোল এবং হচ্ছে আমাদের অকটেন, এইগুলার মারাত্মক ধরনের সংকট দেখা গেছে। কিছুটা কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। তো বাংলাদেশ কি কাজ করতেছে? বাংলাদেশ বর্তমানে চেষ্টা করতেছে যে নর্মালি যেই জায়গা থেকে হচ্ছে তেল আনতো, সেই জায়গা যেহেতু, অর্থাৎ হরমুজ প্রণালী যেহেতু বন্ধ আপাতত, সো বাংলাদেশ ট্রাই করছে বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে আসার। এর মধ্যে বাংলাদেশ চেষ্টা করছে রাশিয়া থেকে তেল নিয়ে আসার। এখন সমস্যা হচ্ছে, রাশিয়া থেকে যে তেল নিয়ে আসবে, রাশিয়ার তেল বাংলাদেশ আসলে প্রসেস করার ক্যাপাসিটি বাংলাদেশের আসলে বর্তমান সময় নাই। এখন কোশ্চেন হচ্ছে যে তেল তো তেলই, সো তেল রাশিয়া থেকে নিয়ে আসলে কি, আর মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকে নিয়ে আসলে কি, আর আমেরিকা থেকে নিয়ে আসলে কি, না, বিষয়টা মোটেও এরকম না। তেল বিষয়টা, এটাকে কমনলি আমরা ক্রুড অয়েল বলি, অবিশুদ্ধ তেল। অবিশুদ্ধ তেলটা বিদেশ থেকে বাংলাদেশ নিয়ে আসে। এখন বিশ্বের বিভিন্ন জায়গায় এই ক্রুড অয়েলটা পাওয়া যায়। অনেকগুলা দেশ আছে, যেমন একটা আমেরিকাতে পাওয়া যায়, রাশিয়াতে যেটা পাওয়া যায় এটাকে ইউরালস বলে বা ইউরাল বলে। তারপরে হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যে পাওয়া যায়, ভেনেজুয়েলা, কানাডা, এইগুলাতে হচ্ছে এই ক্রুড অয়েলটা ডিরেক্টলি পাওয়া যায়। তো এই তেলগুলোর মধ্যে কিছু কেমিক্যাল পার্থক্য আছে। সো যার কারণে এগুলোর মধ্যে গুণগত মান, দাম সব কিছুতেই পার্থক্য দেখা যায়, এবং কোনোটা এই জন্য যে দামটা আসলে ডিটারমাইন্ড হয়, সো এদের কোয়ালিটির উপরে ভিত্তি করে। তো আজকে আমরা সিম্পল কোন দেশের ক্রুড অয়েলটা আসলে কেমন, কি জন্য এই ক্রুড অয়েলের পার্থক্য, সেটা একটু জানার চেষ্টা করবো। সো ভিডিওটাতে আমরা যেটা কাভার আপ করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের, আমরা বেশ কয়েকটা জিনিস একটু কাভার আপ করার চেষ্টা করব। আমরা ক্রুড অয়েল কি সেটা জানার চেষ্টা করব, বিভিন্ন ধরনের ক্রুড অয়েলের আসলে পার্থক্য, এটা আসলে কেন হয় সেটা একটু জানবো। স্পেসিফিক হচ্ছে মিডল ইস্টের অয়েল, রাশিয়ান ইউরাল অয়েল এবং আমেরিকান অয়েল, এদের মধ্যে আসলে কি পার্থক্য সেটা জানবো। আর কোনো দেশের তেল এবং গুণগত মানের যে পার্থক্য, সেটা আসলে কেন হয় সেটা একটু জানার চেষ্টা করবো। সো ক্রুড অয়েল জিনিসটা আসলে কি? ক্রুড অয়েল হচ্ছে অবিশুদ্ধ তেল। অবিশুদ্ধ তেল বলতে কি বোঝায়? খুব সিম্পলি আমরা যদি বলার চেষ্টা করি, পৃথিবী যেমন আছে, একটা সময় পৃথিবীতে বড় বড় গাছ, ডাইনোসর, এদের হচ্ছে অস্তিত্ব ছিল। তো তারা হচ্ছে সময়ের সাথে কোনো একটা দুর্ঘটনা করছে পৃথিবীর সাথে। তো এই দুর্ঘটনা এখন পর্যন্ত প্রায় 6 নাম্বারটা চলতেছে আমরা বলি। সো কোনো একটা দুর্ঘটনাতে অনেক আগে, মিলিয়ন বছর আগে পৃথিবী এরকম ছিল, এটা এরকম উল্টায় গেছে যে পৃথিবী প্লেটগুলা। তো উপরের দিকের যত গাছপালা, পশু পাখি, প্রাণী যাই ছিল সব কিছু এভাবে উল্টায় গেছে। তো লং টাইম এই উল্টায় গেছে, নিচের দিকে রয়ে গেছে। এটা তাপে, যেহেতু পৃথিবীর ভিতরে প্রচুর পরিমাণে তাপ জমা থাকে, এই তাপের ফলে যে প্রাণীগুলো এবং গাছগুলো, এগুলো উত্তপ্ত হয়ে গেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তো আলটিমেটলি এটা জ্বলে পুড়ে ছারখার হয়ে কি হয়ে গেছে, নর্মালি আমরা কোনো কিছু পোড়াইলে কি হয়, গ্যাস তৈরি হয়। সো যে গ্যাসটা, এই প্রাণী এবং গাছপালা এগুলার গ্যাসটা উপরের দিকে আস্তে করে জমে গেছে, উপরের দিকে ওঠা শুরু করছে। তো এই গ্যাসটা আসলে উপরে মাটিটা ভেদ করে যাইতে পারে না, কারণ বিশাল একটা মাটির দলা এই পুরো জিনিসটাকে চাপা দিয়ে রাখছে, তো বের সে হইতে পারে না। তো সবার উপরে গ্যাস পাওয়া যায়, এটাকে খনিজ সম্পদ বলি আমরা। 3টা খনিজ সম্পদ আমরা জানি। একটা হচ্ছে গ্যাস, সবার উপরে পাওয়া যায়, এবং তার নিচে হচ্ছে মূলত তেল পাওয়া যায়, লিকুইড, অর্থাৎ প্রাণীর শরীর, অর্থাৎ আমরা বা অন্যান্য যে সকল প্রাণী সেই সময়টাতে আটকা পড়ে গিয়েছিল, সেই সময়টাতে এই প্রাণীগুলোর বডি থেকে বিভিন্ন তেল রিলিজ হয়, এবং সেই তেলটাই বহু বছর তাপে জমে এই জায়গাটা, এই তেল, যে তেলটা জমায় সেটাকে আসলে ক্রুড অয়েল বলা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, নিচে আরেকটা জিনিস জমে তেলের নিচে, শক্ত সলিড, কয়লা বলি আমরা, যেটা মূলত গাছ থেকে আসে। সো খনিজ সম্পদ 3টা, সবার উপরে গ্যাস থাকে, তার নিচে তেল থাকে, এবং তার নিচে হচ্ছে আমাদের কয়লাটা থাকে। তো বাংলাদেশে ন্যাচারাল গ্যাস আছে, সেটা ঠিক আছে, বাট বাংলাদেশের তেল ওই পরিমাণ আসলে নাই, যেটা পাওয়া যায় সেটা আসলে বাংলাদেশের জন্য ইজ নট এনাফ। তো আমরা কি কাজ করি, এই ক্রুড অয়েলটা, এইটাকে আসলে ক্রুড অয়েল, অর্থাৎ
কয়লার উপরে যে লেয়ারটা তেলটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রুড অয়েল। সো এই যে ক্রুড অয়েলটা আসলে সব দেশের ক্রুড অয়েল একরকম না। তো এই ক্রুড অয়েলের মধ্যে মূলত পার্থক্যটা কি? এই ক্রুড অয়েলের মধ্যে দুইটা বেসিক পার্থক্য আছে। একটা হচ্ছে ঘনত্বের ভিত্তিতে, আরেকটা হচ্ছে সালফারের ভিত্তিতে। ঘনত্বের ভিত্তিতে কি ধরনের পার্থক্য হইতে পারে? ঘনত্ব বা ডেনসিটি। ওকে, ডেনসিটি অনুযায়ী একটা হচ্ছে লাইট অয়েল আর একটা হচ্ছে হেভি অয়েল। অর্থাৎ একটার ঘনত্ব বেশি, এইটা মোটামুটি একটা ডিগ্রি দিয়ে আমরা প্রকাশ করি 31 ডিগ্রির উপরে এক ধরনের ঘনত্ব উপরে যদি হয় সেটা হচ্ছে লাইট ওয়েট। 22 থেকে 31 ডিগ্রির মধ্যে যদি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াম ওয়েট। আর 22 ডিগ্রির নিচে যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের হেভি ওয়েট। সো কমনলি দুইটা টাইপ, একটা হচ্ছে লাইট অয়েল আর একটা হচ্ছে হেভি অয়েল। একটা লাইট এবং একটা হেভি, ভারী। তো লাইট অয়েলটা কেমন হয়? এটা বেসিক্যালি হচ্ছে পাতলা হয়, সহজে রিফাইন করা যায়, সবচেয়ে বড় গুণের। পাতলা ভারী মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে একে সহজে রিফাইন করা যায় এবং এইটা থেকে রিফাইন করে বেশি পরিমাণে পেট্রোল পাওয়া যায়। এইটা হচ্ছে লাইট ওয়েটের সবচেয়ে বড় গুণ, দামটা বেশি হবে। ওকে, হেভি অয়েলের ক্ষেত্রে তেলটা ঘন হয়, যেহেতু বললাম হেভি অয়েল কি 22 ডিগ্রির নিচে থাকে ডেনসিটি। এটা মূলত একটা আমরা এপিআই একটা মানদণ্ড আছে, সেটা দিয়ে হচ্ছে ডিফাইন করা হয় এবং রিফাইন করাটা তুলনামূলক কঠিন এবং দাম কম। যেহেতু রিফাইন করা কঠিন, কাজ করতে বেশি কঠিন, তার কারণ হচ্ছে দামটা কম। সো এই হচ্ছে ঘনত্বের ভিত্তিতে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আমাদের তেলের এই সালফারের ভিত্তিতে তেলকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুইট বা মিষ্টি তেল, আরেকটা হচ্ছে আমাদের সোর অয়েল বা হচ্ছে টক তেল। ওকে, সুইট অয়েলে কি হয়? সুইট অয়েলে সালফারের পরিমাণটা কম। এখানে মূলত পার্সেন্টেজ যদি হিসেব করি 0.5%-এর কম থাকে সালফার, সেটা হচ্ছে সুইট অয়েল। পরিবেশের জন্য তুলনামূলকভাবে ভালো, ভালো বলি নাই, ভালো না, তুলনামূলকভাবে ভালো। তার কারণে হচ্ছে এটা সুইট অয়েল এবং দামটা একটু বেশি। যেহেতু ভালো পরিবেশের জন্য একটু, তার কারণে দামটা একটু বেশি হবে, সেটা স্বাভাবিক বিষয়। আর আরেকটা হচ্ছে যে সালফার বেশি থাকে, 0.5-এর বেশি থাকে পার্সেন্টেজ এবং রিফাইন করতে খরচ বেশি হয়, সোর অয়েল। তো এই হচ্ছে মোটামুটি দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে ঘনত্বের ভিত্তিতে দুই ধরনের, আরেকটা হচ্ছে সালফারের পরিমাণের ভিত্তিতে দুই ধরনের তেল হয়। সো এখন আমরা একটু দেখি যে বিশ্বের প্রধান তেলের ধরন, বিশ্বের কোথায় আসলে কোন টাইপের তেল পাওয়া যায়। একটা তেল হচ্ছে, সেটা হচ্ছে মিডল ইস্টের অয়েল। ওকে, মিডল ইস্টের বা তেল যেগুলা, তার মধ্যে উল্লেখযোগ্য তেল যাদের আছে, এমনিতে সৌদি মিডল ইস্টের মধ্যে পড়তেছে, তার তেল অনেক পরিমাণে আছে, বিশাল পরিমাণ তেল সে সারা বিশ্বে রপ্তানি করে। ইরাকের, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত, এদের তেলের কোয়ালিটিটা খুব ভালো। তেলগুলা কেমন? মিডিয়াম অথবা হেভি এবং বেশিরভাগই সোর অয়েল। এইটা কিন্তু সুইট অয়েল না, মানে বিশ্বের বেস্ট যে অয়েল সেটা আসলে আমাদের এই মিডল ইস্টের অয়েলটা বিশ্বের বেস্ট অয়েল বলা যাচ্ছে না, বলা যায় না। আমরা সব মনে করি যে মিডল ইস্টের তেল মানে সবচেয়ে বেস্ট, না। মিডল ইস্টের তেল মানে সবচেয়ে বেস্ট না, এটা হচ্ছে মিডিয়াম লেভেলের, মিডিয়াম হেভি লেভেলে, সেটা মোটেও লাইট অয়েল না। আর আরেকটা হচ্ছে এটা সোর, বেশিরভাগই সোর। সো তাহলে কোশ্চেন হচ্ছে যে মিডল ইস্টের তেলের এত ডিমান্ড কেন? সারা বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি তেল রপ্তানি মিডল ইস্ট থেকেই হয়। কারণটা হচ্ছে এদের প্রসেসিং কস্টিং খুব কম, যার কারণে দামটা অটোমেটিক্যালি কমে আসে। জাস্ট প্রসেসিং কস্টিং কম, দামটা অটোমেটিক্যালি কম হওয়ার কারণে মানুষের অ্যাফোর্ডেবিলিটি বেশি হয়। তার কারণে এই মিডল ইস্ট থেকে তেল মানুষজন বেশি রপ্তানি করে আর কি, আমদানি করে। আর আরেকটা হচ্ছে স্পেসিফিক্যালি যদি বলি, সৌদি তেলটা একটু স্পেশাল। সৌদির তেলটা কেমন হয়? সৌদির তেলটা তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে আরব লাইট, একটা আরব মিডিয়াম এবং আরব হেভি। এবং আরব লাইটটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া তেল। আরব লাইট যেটা, এদের লাইট ক্যাটাগরির একটা তেল আছে, তিন ধরনের তেলই পাওয়া যায়। সো গেল আমাদের এখন আরেকটা দেশ, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বেসিক্যালি মিডল ইস্টের তেলের ক্যাটাগরিটা কেমন। আরেকটা হচ্ছে রাশিয়ান তেল। রাশিয়ান তেলকে ইউরালস বলে, এটা একটু মনে রাখবো। রাশিয়ান তেল যেটা, সেটা হচ্ছে ইউরালস। এটা স্পেসিফিক বিষয়টা কি? এটা হচ্ছে মিডিয়াম হেভি অয়েল, সোর অয়েল একই রকম, বাট মিডিয়াম হেভি। আরবের যেটা, সেটা তুলনামূলকভাবে কম হেভি, সেটা মোটামুটি মিডিয়াম লেভেলের, বাট এটা হেভিটাই আসলে বেশি। সোর অয়েল এবং সালফার তুলনামূলকভাবে বেশি। এই জায়গার তেলটা রাশিয়ান দুইটা রিজিয়ন, একটা নাম হচ্ছে ভলগা রিজিয়ন এবং ওয়েস্টার্ন সাইবেরিয়া, এই দুইটা তেলকে মিশিয়ে তারপরে হচ্ছে এরা এই ইউরালস তৈরি করে। সো যেটা শুরুতে বলছিলাম, বাংলাদেশের যে একমাত্র রিফাইনারি তেল, বাংলাদেশ ক্রুড অয়েল কিনে নিয়ে আসে,
সেই ক্রুড অয়েলের বাংলাদেশের যেই প্রসেসিং জোন, রিফাইন করার যে জায়গা বা কারখানা, যার নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, সেখানে মূলত বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে লাইট অয়েল প্রসেসিং করার ক্যাপাসিটি বাংলাদেশের মূলত আছে। তো বাংলাদেশের রাশিয়ান তেলটা যে পরিমাণ হেভি, বা ইউরালসটা আসলে প্রসেসিং বাংলাদেশ এখন পর্যন্ত সেই ক্যাপাসিটিতে করতে পারে না, যার কারণে রাশিয়া থেকে বাংলাদেশ খুব একটা তেল আনার ইচ্ছা পোষণ করছে না। আনলে আসলে খুব বেশি লাভ হবে না, তেল রয়ে যাবে। সো যদিও বা লাস্ট ইয়ার আমাদের হচ্ছে যে প্রায় 35,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা রান করছে বাংলাদেশ সরকার, সম্ভবত তারা হচ্ছে যে এখানে মূল কাজটা হবে যে যাতে এই লাইট অয়েলকে কনভার্ট করে যা করতে পারি, এখন যাতে আমরা হেভি অয়েলকে কনভার্ট করতে পারি, হেভি অয়েলকে যাতে রিফাইন করতে পারি, সেই ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে। আর আমেরিকার তেলটা মূলত লাইট অয়েল, সুইট অয়েল, উচ্চমানের তেল, মোটামুটি বিশাল ভালো কোয়ালিটির তেল হচ্ছে আমেরিকার তেল। সো তারা তাদের ভালো তেল রেখেও হচ্ছে যেটা করে, বিভিন্ন দেশ থেকে তেল তারা সোর্স করে রিফাইন করার চেষ্টা করে। সো আমেরিকান তেল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ভালো তেল আসলে। আর এই আমেরিকান যে তেল, সেটা থেকে সবচেয়ে বেশি পেট্রোল উৎপাদন করা হয়। সো সবচেয়ে বেস্ট কোয়ালিটির তেল আসলে আমেরিকাতে আছে। আর আরেকটা হচ্ছে আমাদের কানাডা এবং ভেনেজুয়েলার তেল আছে প্রচুর, সমস্যা হচ্ছে খুব ঘন, মানে হেভি অয়েল, রিফাইন করা খুবই কঠিন, দাম তুলনামূলকভাবে কম। সো দাম কম, কিন্তু বিষয় হচ্ছে প্রসেসিং, রিফাইনের প্রসেস যদি থাকে, কস্টিংই, মানে জিনিসটা নিয়ে আসতে কস্টিং কম, কিন্তু প্রসেসিং কস্টিং আবার বেড়ে যায়। বাট তুলনামূলক ব্যালেন্স করা যায়, যখন আমাদের হরমুজ প্রণালী বা অন্যান্য জিনিসপত্র বন্ধ থাকবে তখন এটা দিয়ে ব্যালেন্স করা পসিবল। ওকে, আরেকটা হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে কেন তেল গুরুত্বপূর্ণ। সো লাইট অয়েল হলে পেট্রোল বেশি হবে, আমরা যেটা বললাম যে ডেনসিটি অনুযায়ী যদি লাইট অয়েল হয় পেট্রোল বেশি হবে, মিডিয়াম অয়েল হলে ডিজেল বেশি হয়, আরেকটা হচ্ছে ফাইনালি হেভি অয়েল হলে বিটুমিন এবং ফুয়েল অয়েল বেশি হয়। সো এই হচ্ছে মোটামুটি তেলের ঘটনা। সো বিভিন্ন দেশে তেল কনভার্ট, আমরা হচ্ছে বিভিন্ন দেশের যে ক্রুড অয়েলটা সেটা বিভিন্ন ধরনের হয়। আশা করি এই যে বিভিন্ন পত্রিকায় দেখলে, টিভিতে খবর দেখলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয় যে বেসিক্যালি এইখান থেকে তেল আনলে কি সমস্যা, এখান থেকে শুধুমাত্র তেল আনলেই হবে না, তেলটা প্রসেস করতে হবে আমাকে। সো সেই প্রসেসিং করার জন্য যে ক্যাপাসিটি, সেটা না থাকলে তেল এনে আসলে কোনো লাভ হয় না। সো একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে তেলগুলা কেমন হয় প্রাইম পাঠশালা ইনসাইটস থেকে। এখন থেকে রেগুলারলি আমরা চেষ্টা করব হচ্ছে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, ইনসাইটফুল বিভিন্ন ভিডিও, যাতে করে আপনারা দৈনন্দিন জীবনে যা যা ঘটতেছে, যে জিনিসগুলো আমাদের কাছে একটু জটিল কমপ্লেক্স মনে হয়, সেই জিনিসগুলোকে সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। প্রাইম পাঠশালার আমাদের যে চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে, এবং অবশ্যই ফেসবুকে আমাদের যে পেজ আছে সেটাতে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।